সেই কথাটা যখন তারা কইবে নারীর ক্ষমতায়ন চাই, মানে কয় তোমরা পশ্চাৎপদ বর্বর, তোমরা নারীদের ঘরে আটকে রাখো, লেখাপড়া করতে দাও না, তোমরা অসভ্য, ইত্যাদি ইত্যাদি মেলা কিছু। এটা আহঙ্কারী সুশীল সেকুলাররা খপ করে ধরে, তারপরে সেটা ফেরি করতে থাকে। সে একই বয়ান, এই এক রামে রক্ষা নাই সুগ্রীব তার মিতা, এই বাঙ্গু বাম সুশীল সেকুলারদের নিয়ে আমরা পারি না, এর উপরে এসে চাইপা বসে বাঙ্গু নারীবাদীরা। অনেকে আদর কইরা কয় নেরিবাদী। এদের চেনেন? চেনেন না? আরে কন কি আচ্ছা চিনাই। কি সুন্দর কি কয় তারা, তারা কয় তারা সুখী হইতে চায়, খুশি হইতে চায়, ভালোবাসা চায়, এই জন্যই তারা নারীবাদী। যাই হোক, পরে আসতেছি এই ইস্যুতে, মানে ভালোবাসা সুখী হওয়া এই ইস্যুতে আর কি। এইবার আসল প্রশ্ন, বাংলাদেশের নারীরা কি ক্ষমতায়িত না? পশ্চিমের চাইতে বেশি ক্ষমতায়িত। আমি কইতেছি না যে বাংলাদেশের নারীরা নিপীড়নের শিকার হয় না, আমি করছি ক্ষমতা মানে শুধু নিপীড়ন না থাকা না, ক্ষমতা মানে সিদ্ধান্ত নির্ধারণের সক্ষমতা। এটা পশ্চিমকে কইতে হবে মুখের উপরে, এটা না কইতে পারলে এরা পায়া বসবে। কেমনে বলবেন সেটা আলাপ করিয়ে আসেন। যে নারীদের আলাদা করে ক্ষমতায়ন লাগে না, কারণ তারা এমনিতেই ক্ষমতাবান। এই কথাটা পশ্চিমের কানে অস্বস্তিকর শোনায়, কারণ পশ্চিম ক্ষমতা বুঝে এক ধরনের ভাষায়, আইন, রাষ্ট্র, চাকরি, ব্যক্তি স্বাতন্ত্র্য ইত্যাদি, ইন্ডিভিজুয়াল অটোনমি কয়। কিন্তু ক্ষমতা কোনো ইউনিভার্সাল একক না, মানে সারা দুনিয়া ক্ষমতা বিষয়টা একটা মাপকাঠি দিয়ে মাপা যায় না। ক্ষমতার অর্থ এক এক দেশে এক এক রকম, এক এক সভ্যতায় এক এক রকম। ক্ষমতা সভ্যতা অনুযায়ী আলাদা আলাদা ভাবে প্রকাশিত হইয়া কাজ করে। বাংলাদেশের নারীদের ক্ষমতা প্রশ্নে আমি আপনাদের একটা উদাহরণ দিই। আমার ক্ষুদ্র ভাতাদের জিগাই, ঠান্ডা মাথায় উত্তর দিবেন। ভাইবা আপনি কন্ত, আপনি যদি পৃথিবীতে একজন মানুষের কথা সত্যিই শোনেন, সে কে? কে বলেন তো? আপনার মা, তাই না? ঠিক তো। বাংলাদেশে এমন কোন পুরুষ আছে যে মায়ের কথা অমান্য করে? এই দেশ সংসদে চলে না, দেশ চলে ঘরের ভেতর থেকে, আর সেই ঘর চালায় মায়েরা। এটা কোনো আবেগের কথা না, এটা নস্টালজিয়া না, এটা আমাদের ডিএনএ তে আছে। এইবার আসেন দেখি বুঝা ক্ষমতা কি আর কার হাতে সেটা বাংলাদেশে থাকে। শোধ হবে না, এই গান কোনোদিন লিখতে পারবে পশ্চিম? পারবে না। কেন? আমাদের সাধারণ মানুষ যেখানে শিল্পকর্ম করতে পারে সেখানে সে পরম মমতায় মায়ের দোয়া কথাটা লিখে দেয়। জানেন? জানেন না? উত্তরে একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয়, সব পীর সাহেব একদিকে, মায়ের দোয়া আর একদিকে। মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরশে পৌঁছে যাবে। বাংলাদেশের মায়েরা প্রচন্ড ক্ষমতাবান, মায়েদের ইচ্ছাতেই বাংলাদেশ চলে। 24-এ হাসিনা ইয়ার চাইতো জনপ্রিয়, তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ তার মাতৃমূর্তি। শুধু কি মুসলমান সম্প্রদায়, এমনকি হিন্দু সম্প্রদায়ের কথা যদি ধরেন, বাংলাভাষী হিন্দু, হিন্দি ভাষী হিন্দু না, কিন্তু এই যে বাংলাভাষী হিন্দুরা, তারা যে শিশুকাল থেকে পূজা করে, প্রত্যেকেই তো দেবী। মুসলমান নির্বিশেষে ইহজগতে মায়ের প্রতি অনুগত থাকে। এইটা পশ্চিম কখনোই বুঝতে পারবে না। পশ্চিম কেন এখানে ভুল করে, কেন তারা নারীদের ক্ষমতার এই রূপটা দেখতে পায় না, আসেন সেটা একটু। আপনার আম্মা আছে কিছু?
তারা ক্ষমতাকে শুধু দৃশ্যমান কাঠামোর মধ্যে খুঁজে, কিন্তু সমাজ টিকে থাকে দৃশ্যমান ক্ষমতায় না, টিকে থাকে কার্যকর ক্ষমতায়। তাহলে দৃশ্যমান ক্ষমতা হইল সেই ক্ষমতা যেটা দেখা যায়, ধরেন আইন, পদ, প্রতিষ্ঠান সংখ্যা দিয়ে মাপা যায়, যেটা রাষ্ট্র, মিডিয়া সহজে চিহ্নিত করতে পারে। যেমন ধরেন সংসদের আসন, মন্ত্রিত্ব, সিইওর পদ, চাকরির সংখ্যা, বিচারক কয়জন আছে, পুলিশে কতজন আছে, সেনা আছে কতজন, ভোটাধিকার আছে কিনা, মানে কাগজে লেখা অধিকার, লিগ্যাল রাইট। পশ্চিমা নারীর ক্ষমতায়নের যে মাপকাঠি, তার পুরোটাই এইগুলোর মাপে। তাই প্রশ্ন করে সংসদে কতজন নারী, কর্মক্ষেত্রে কত শতাংশ নারী, কতজন নারী সিও হয়েছে, এগুলো দৃশ্যমান, কারণ এগুলো ফ্রেমে ধরা পড়ে। আর কার্যকর ক্ষমতা, ইফেক্টিভ পাওয়ার কি? কার্যকর ক্ষমতা হলো সেই ক্ষমতা যেটা সবসময় দেখা যায় না, কিন্তু বাস্তবে সিদ্ধান্ত নির্ধারণ করে, যেটা ছাড়া সমাজ প্রত্যেকদিন চলতেই পারে না। এটা কাজ করে সম্পর্কের ভেতর দিয়ে, অভ্যাসের ভেতর দিয়ে, নির্ভরতার ভেতর দিয়ে, নৈতিক কর্তৃত্বের মাধ্যমে। যেমন বাংলাদেশে পরিবারের টাকা কোথায় যায়, কার কাছে থাকে? মায়ের কাছে থাকে। তো এই সিদ্ধান্ত কে নেয়? মা নেয়। তো বাচ্চা কোন স্কুলে যাবে, কে সিদ্ধান্ত নেয়? কার চিকিৎসা আগে হবে, বাড়িতে ঝগড়া থামাবে কে, সংকটে সবাই কার কথা শোনে? বেশিরভাগ সময় উত্তর হইতেছে মা, পরিবারের মুরব্বী নারী, কর্তৃত্বশীল নারী। এই ক্ষমতা কোনো আইনে লেখা নাই, কোনো ভোটে আসে না, কোনো পদে ঝোলে না, কিন্তু এটাই সিদ্ধান্তের শেষ কথা। কেন পশ্চিম দৃশ্যমান ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয়, এটা বোঝার দরকার আছে। আছেন সেটা বুঝে দেখি। পশ্চিমা সভ্যতা ঐতিহাসিকভাবে চার্চ, সেটা থেকে রাষ্ট্র, সেখান থেকে ইন্ডিভিজুয়াল, এই ফ্রেমওয়ার্কে চলে। এই প্রশ্নে ক্ষমতা বুঝছে। তাই ক্ষমতা মানে তাদের কাছে অফিস, আইন, ইনস্টিটিউশন, ফর্মাল অথরিটি। সে যেটা ফর্মাল না, যেটা রিলেশনাল, সম্পর্কের উপরে চলে, সেটাকে তারা ক্ষমতাই বলতে চায় না। এটা একটা জ্ঞানতাত্ত্বিক সমস্যা। তারা যা মাপতে পারে সেটাকেই সত্য ভাবে। আপনি যদি বাংলাদেশে দৃশ্যমান আর কার্যকর ক্ষমতার যদি বাস্তব পার্থক্য দেখেন, ধরেন সংসদে একজন নারী এমপি আছে, এটা দৃশ্যমান ক্ষমতা, কিন্তু সে নিজের সংসারে তার কথার কোনো গুরুত্ব নাই। এটা কি ক্ষমতা? তার দৃশ্যমান ক্ষমতা আছে কিন্তু কার্যকর ক্ষমতা নাই, কারণ সে সংসদে এমপি, সেজন্য তার দৃশ্যমান ক্ষমতা আছে। তার কার্যকর ক্ষমতা নাই, কারণ সংসারে, পরিবারে তার কথা কেউ শোনে না। এটা কি ক্ষমতা? না। অন্যদিকে একজন গ্রাম্য মা, কোনো পদ নাই, কিন্তু তার সিদ্ধান্ত ছাড়া পরিবার চলে না। এটা কি ক্ষমতা না? সমাজ টিকে থাকে দ্বিতীয়টার উপরে, কার্যকর ক্ষমতার উপরে। সমাজ কেন কার্যকর ক্ষমতা, চিকিৎসা, মূল্যবোধ, যত্ন, এগুলো রাষ্ট্র দেয় না। তো এগুলো কে দেয়? পরিবার দেয়। আর পরিবার চলে কিভাবে? কার্যকর ক্ষমতার মাধ্যমে চলে। এই ক্ষমতা যদি ভেঙ্গে যায়, সমাজে ক্রাইসিস তৈরি হয়। এটাকে বলা হয় কেয়ার ক্রাইসিস। রাষ্ট্র সেটা সামলাইতে পারে না, তখন ক্ষমতা থাকলেও সমাজ ভেঙে যায়। আফ্রিকা ভাঙছে এইভাবেই, নেটিভ আমেরিকান সমাজ এইভাবেই ভাঙছে, মধ্যপ্রাচ্যেও এটা হয়েছে। সংসদের আসন সংখ্যা সমাজ টিকায় রাখে না, পদ সমাজ টিকায় রাখে না, স্লোগান সমাজ টিকায় রাখে না। সমাজ টিকা থাকে সেই ক্ষমতায় যেটা প্রত্যেক দিন কাজ করে, যেটা সংকটে সিদ্ধান্ত নেয়, যেটা শিশু, অসুস্থ, দুর্বলকে বাঁচায়। এবং বাংলাদেশে এই ক্ষমতার কেন্দ্রে নারী, বিশেষ করে মা। দৃশ্যমান ক্ষমতা রাষ্ট্রকে সাজাইতে পারে, কিন্তু কার্যকর ক্ষমতা সমাজকে, রাষ্ট্রকে বাঁচায়। পশ্চিম এই দৃশ্যমান ক্ষমতা গণে, বাংলাদেশ কার্যকর ক্ষমতায় টিকে থাকে, যে ক্ষমতা কোনো সূচকে ধরা পড়ে না। সেই ক্ষমতাতেই সমাজ চলে। তাই একজন নারীর ক্ষমতা বাড়ে সে নেতা হইলে না, সে ক্ষমতাবান হয় সে মা হইলে। কারণ মা মানে পরিবারের অর্থনীতির নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ও চিকিৎসার প্রথম সিদ্ধান্ত, শান্তি এবং সংঘাতের ম্যানেজমেন্ট, মূল্যবোধ, স্মৃতি, শৃঙ্খলার ধারক। পরিবারের অর্থনীতি কার হাতে? স্বাস্থ্য সিদ্ধান্ত, শান্তি, সবকিছু বার কার হাতে? নারীর হাতে। আপনি রাষ্ট্রের 5% ক্ষমতা নিয়ে গর্ব করেন, আর নারীরা 100% বাস্তব নিয়ন্ত্রণ ধরে রাখে, নীরবে, প্রত্যেক দিন। এই ক্ষমতা অদৃশ্য। সেই কারণে পশ্চিম এটাকে ক্ষমতা বলে মানে না। পশ্চিম যখন পূবকে দেখে, সে বোঝারই চেষ্টা করে না, সে মাপতে চায়। এই দেখার ভিতরে একটা বুদ্ধিবৃত্তিক সহিংসতা আছে, কারণ মাপার মানদণ্ডটা আগেই ঠিক করা। আমাদের মতো হইলে তুমি উন্নত, আমাদের মতো না হইলেই তুমি বর্বর, তুমি অসভ্য, তোমার সভ্য করাই আমার কাজ। এটাই ওয়েস্টের, পশ্চিমের সিভিলাইজেশন প্রজেক্ট। এই প্রজেক্টে পরিবার মানে নিপীড়নের কাঠামো, দমনমূলক প্রতিষ্ঠান, সম্পর্ক মানে পরনির্ভরতা, সন্তান হচ্ছে ঐচ্ছিক জীবনধারার পছন্দ, আমি চাইলে নিব, না চাইলে নিব না, ইচ্ছাধীন। নারী মানে সম্পর্ক ছিন্ন এক একক ব্যক্তি, সামাজিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন সত্তা। এই ফ্রেমে নারী তখনই ক্ষমতায়ন হয় যখন সে পরিবার থেকে আলাদা হয়। এজন্যই চায়। কেন পায় না সেটাও আমরা দেখব। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখে আসি। সব সভ্যতায় কি সামাজিক শক্তির তৈরি হয় না? কোন সমাজের সামাজিক মূল্যবোধ কোন এনজিও রিপোর্টে তৈরি হয় না।
কোনো কনফারেন্সে বানানো হয় না, মূল্যবোধ তৈরি হয় সংকটে, দুঃখে, কষ্টে, বেদনায়, দুর্ভিক্ষে, মহামারীতে, যুদ্ধে, দীর্ঘ অনিশ্চয়তায়, হাজার হাজার বছরের ট্রায়াল অ্যান্ড এররের প্রক্রিয়ায়। এই পরীক্ষায় সমাজ শেখে কে সিদ্ধান্ত নিলে সমাজটা টিকে থাকে। আর এই বাংলাদেশে, এই ভূখণ্ডে, এমনকি দক্ষিণ এশিয়ায় এই পরীক্ষার ফল বারবার এক জায়গায় এসে দাঁড়াইছে নারী, বিশেষ করে মা, সবচেয়ে স্থিতিশীল সামাজিক ইউনিট, যার উপরে ভর করে এই সংকটের সময় সমাজ টিকে থাকে। আপনি পরিবারে দেখছেন না, কখনো টাকার দরকার, পরিবারের মা কোন এক গহীন থেকে তুলে এনে টাকা আপনার হাতে দিয়ে দেয়। এটা ইডিওলজি না, এটা সমাজের বিবর্তনের ইতিহাস। এটাই আমাদের হাজার বছরের সোশ্যাল লার্নিং। যখন পশ্চিমে মূল্যবোধ ভাঙতে গেছে, পশ্চিম নিজের ছাঁচে অন্যদেরকে সভ্য করতে গেছে, ফল ভয়াবহ।